একদিকে রাজপথে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের অধিকারের দাবিতে সোচ্চার, তখন অন্যদিকে ক্ষমতার অলিন্দে চলছে দফায় দফায় গঠনমূলক বৈঠক। এবার আন্দোলনকারী ছাত্র সমাজ কেন্দ্রকে এক কড়া আলটিমেটাম দিল। কি সেই আলটিমেটাম? সরকার কি এই অভূতপূর্ব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে? বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কেন এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন এবং কিভাবে তিনি এই আন্দোলনকে রাজনৈতিক পরিসরে তুলে ধরেছেন? আর এর মধ্যেই ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে যে বিদেশি বিনিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে তা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেছে আদালত। এই পুরো টানাপোড়েনে দেশের সর্বোচ্চ আদালত ঠিক কি বলল, এই পুরো বিষয় জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তর এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা আজ এক দেশব্যাপী আন্দোলনের রূপ নিয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে এই আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং সাধারণ মানুষের যাতে কোনো বড়সড় অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে প্রশাসনকেও বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ইতিমধ্যেই সেন্ট্রাল দিল্লির 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বুধবার থেকে ধাপে ধাপে এই স্টেশনগুলি বন্ধ রাখা হয়, যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ঝান্ডেওয়ালান এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশন। প্রশাসনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সিজেপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূলত আলোচনার মাধ্যমেই জট কাটানোর চেষ্টা করা হয়, কিন্তু সিজেপি তাদের দাবিতে অত্যন্ত অনড়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বৈঠক শেষে বেরিয়ে এসে সরকারকে একটি কড়া আলটিমেটাম দিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে ইস্তফা দিতে হবে। যদি সরকার এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না করে তবে দেশ জুড়ে আরো বৃহত্তর এবং ব্যাপক আকারের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সিজেপি একটি লিখিত দাবিপত্র ও সরকারের কাছে জমা দিয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দাবিপত্রে 3টি মূল বিষয়কে অআলোচনাযোগ্য বা নন নেগোশিয়েবল বলে তুলে ধরা হয়েছে। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, নিটের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ যারা আত্মহত্যা করেছেন সেই সমস্ত পরিবারকে। এবং তৃতীয়ত, প্রতিবাদকারী কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এছাড়া পুলিশের লাঠিচার্জের ফলে যে সমস্ত ছাত্র আহত হয়েছে তাদের কাছে ভারত সরকার এবং দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে। আন্দোলনকারীদের এই কঠোর অবস্থানের পাশাপাশি সিজেপি একটি নতুন ওয়েবসাইট চালু করার কথা ঘোষণা করেছে। এই পোর্টালে আহত বিক্ষোভকারীরা সেই সব পুলিশ কর্মীদের ছবি আপলোড করতে পারবেন যাদের বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ রয়েছে। সিজেপি জানিয়েছে পুলিশ যদি এফআইআর নিতে অস্বীকার করে তবে তারা সরাসরি আদালতের দ্বারস্থ হবে। একদিকে ছাত্রদের এই অনড় মনোভাব এবং অন্যদিকে সরকারের আলোচনার সদিচ্ছা, সব মিলিয়ে এক অত্যন্ত জটিল সমীকরণের সৃষ্টি হয়েছে। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও পারদ ক্রমশ বাড়ছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সুযোগে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করতে ময়দানে নেমেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি সাহিল নামক এক 19 বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা উল্লেখ করেছেন, যে শান্তিপূর্ণ প্রতিবাদ করার সময় পুলিশের ছোড়া পেলেট গানের আঘাতে চোখে গুরুতর চোট পেয়েছেন। রাহুল গান্ধী এই ঘটনাকে হাতিয়ার করে সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, এটি কি সেই শাস্তি যা আমাদের ছাত্ররা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এবং জবাবদিহি চাওয়ার জন্য পাই? আমরা সাহিলের পাশে আছি, আমরা জবাবদিহি চাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আছি। মোদিজি, আপনার এই ভুলের জন্য দেশের শিশুদের কাছে ক্ষমা চান। এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন এবং অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। সংসদের ভিতরেও এই উত্তাপ সমানভাবে ছড়িয়ে পড়েছে। রাহুল গান্ধী লোকসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ প্রশ্ন ফাঁস নিয়ে কোনো আলোচনা হতে দেওয়া হবে না। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু যখন জানান যে সরকার প্রশ্ন ফাঁস ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত, ঠিক তারপরে বিরোধীদের স্লোগানে লোকসভা মুলতবি হয়ে যায়। রাহুল গান্ধীর অভিযোগ, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না এবং তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলও তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করে শিক্ষামন্ত্রীকে দেশের শিক্ষা ব্যবস্থার পতনের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে। বিরোধীদের এই আক্রমণাত্মক অবস্থান সরকারের উপর নিঃসন্দেহে একটি বড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। সরকারের গঠনমূলক পদক্ষেপ এবং সমাধানের প্রচেষ্টা, বিরোধীদের লাগাতার আক্রমণ এবং ছাত্রদের আলটিমেটামের মুখে দাঁড়িয়ে কেন্দ্র সরকার কিন্তু চুপ করে বসে নেয়। তারা অত্যন্ত সতর্ক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে। সরকার এটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ছাত্রদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ, তাই কোনোভাবেই আবেগতাড়িত হয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া বা বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতেই একটি ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনকারী ছাত্রদের আশ্বস্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে এবং এর পিছনে থাকা অপরাধীদের কঠোর শাস্তি দিতে সরকার একটি নতুন এবং অত্যন্ত কড়া আইন আনতে চলেছে। পাশাপাশি এই ধরনের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাও করেছেন। সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা সিস্টেমের ত্রুটিগুলি শুধরে নিতে তৎপর এবং দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। প্রশ্ন ফাঁসের শাস্তির বিধান সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজ কোনো প্রশ্ন ফাঁস হচ্ছে না। এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্যটি বুঝিয়ে দেয় যে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য কাজ করে চলেছে। অন্যদিকে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো প্রবীণ মন্ত্রীরা লাগাতার ছাত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সিজেপির দাবিপত্র হাতে পাওয়ার পর জেপি নাড্ডা অত্যন্ত পরিপক্ক রাজনীতিকের মতো জানিয়েছেন যে সরকার তাদের দাবিগুলো বিবেচনা এবং আলোচনা করার জন্য কিছুটা সময় নেবে। শনিবার আবারও সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারের এই সময় নেওয়া এবং পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত প্রমাণ করে যে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে এবং কোনো অচলাবস্থা বা ডেডলক তৈরি হয়নি। সরকার তাড়াহুড়ো করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ, বরং তারা আইনি এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকে একটি সম্মানজনক এবং স্থায়ী সমাধানের পথ খুঁজছে। দিল্লি পুলিশও এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও যেখানে এক ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর দাবি করে প্রতিবাদে যোগ দেওয়ার জন্য চাকরি ছাড়ার কথা বলেছিলেন, সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভুল বার্তা না যায় তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর হয়েছে। যে কোনো গণতান্ত্রিক দেশে যখন প্রশাসন এবং জনতার মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছয় তখন বিচার ব্যবস্থায় হয়ে ওঠে শেষ ভরসাস্থল। এই ছাত্র বিক্ষোভের জল এবার গড়িয়েছে আদালতের প্রাঙ্গণে এবং আদালত তার নিজস্ব গতিতে অত্যন্ত নিরপেক্ষভাবে এই পরিস্থিতির মূল্যায়ন করতে শুরু করেছে। দিল্লি হাইকোর্ট আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। অখিল ভারত হিন্দু মহাসভার এক প্রাক্তন সহসভাপতি দায়ের করা একটি জনস্বার্থ মামলা শুনতে সরাসরি অস্বীকার করেছে আদালত। ওই মামলায় গত 20 জুলাই ছাত্রদের সংসদ চলো অভিযানের সময় পুলিশ কর্মীদের আহত হওয়ার ঘটনা এবং বিক্ষোভকারীদের পেছনে কোনো বিদেশি অর্থায়ন বা ফান্ডিং আছে কিনা তা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়ে দেয় যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের হাতে ইতিমধ্যেই পর্যাপ্ত আইনি ক্ষমতা এবং কর্তৃপক্ষ রয়েছে। এর জন্য আলাদা করে আদালতের নির্দেশের প্রয়োজন নেই। হাইকোর্টের এই মনোভাবের পর আবেদনকারী তার মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হন। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দায়ের হওয়া দুটি আবেদন শুনতে সম্মত হয়েছে। আগামী সোমবার যন্ত্রমন্ত্রের প্রতিবাদকারীদের ওপর পুলিশের বল প্রয়োগের যে অভিযোগ উঠেছিল সেই সংক্রান্ত মামলাগুলি শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আন্দোলনকারী ছাত্রদের মনে ন্যায় বিচারের আশা জাগিয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে যদি এই ঘটনার তদন্ত বা শুনানি হয় তবে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তার উপযুক্ত বিচার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রখ্যাত পরিবেশ কর্মী এবং শিক্ষাবিদ তথা বিজ্ঞানী সোনম ওয়াংচুক, যিনি বিগত 26 দিন ধরে অনশন করেছিলেন, অবশেষে তিনি অনশন ভঙ্গ করেছেন গতকাল রাতে। সোনম ওয়াংচুক তার অনশন ভঙ্গের পর আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি ছাত্রদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং কিছু অসামাজিক উপাদান যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে কলুষিত করে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গর খবরে কিছুটা স্বস্তি ফিরলেও মূল আন্দোলন কিন্তু থেমে নেই। আজকের এই সামগ্রিক পরিস্থিতি বিচার করলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষের গণতন্ত্র এখনো অত্যন্ত প্রাণবন্ত। একদিকে যেমন ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, অন্যদিকে সরকারও চরম ধৈর্যের সঙ্গে তাদের কথা শোনার এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। বিরোধী দলগুলি তাদের গণতান্ত্রিক কর্তব্য পালন করে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করছে, আর দেশের আদালত পুরো পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে আইনের শাসন বজায় রাখতে সচেষ্ট রয়েছে। আগামী 24 ঘন্টা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিজেপির আলটিমেটাম কি সরকার মেনে নেবে, নাকি কোনো মধ্যপন্থা বের করে আগামী বৈঠকে নতুন কোনো সমাধানের দিশা মিলবে? শিক্ষামন্ত্রী কি সত্যি পদত্যাগ করবে, নাকি সরকার নতুন আইনের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদের শান্ত করতে সফল হবে? সুপ্রিম কোর্টের শুনানিতে সোমবারটি কি উঠে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।